কারণ অনেকে আসলে এই খবরটা নিয়ে সত্যিকার অর্থে প্রশ্ন তুলছেন, বিশেষ করে সাধারণ মানুষ। আসলে একটা নির্বাচন হলো, নির্বাচিত সরকার এলো, প্রাণবন্ত কার্যকর একটা পার্লামেন্টে আমরা সবাই দেখব, সে অপেক্ষায় আমরা বসেছিলাম। এর মাঝখানে আমরা দেখতে পেলাম গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শনিবার বিক্ষোভ সমাবেশ করবে 11 দলীয় ঐক্য। কি মনে হচ্ছে আসলে আসলে এমন শক্তিশালী গ্রাউন্ড তৈরি হয়েছে যে এখনই আসলে বিক্ষোভ সমাবেশের দিকে যেতে হবে? জনগুরুত্বপূর্ণ অনেক বিষয় তো ঘটছে, জ্বালানি তেল সহ নানা ইস্যু রয়েছে, হাম রয়েছে, নানা কিছু, সেগুলো তো আলোচনায় থাকার কথা। সেগুলো বাদ দিয়ে আমরা দেখতে পাচ্ছি গণভোট ইস্যুতে বিক্ষোভ সমাবেশ করবে 11 দলীয় ঐক্য। একটু যদি ব্যাখ্যা দিতেন জনাব মাহফুজুল হক। জি, ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে সহ আলোচক বৃন্দ এবং সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, 71 টেলিভিশনের সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, দেশে বিদেশে যারা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আসলে এটা আমাদের জন্য, জাতির জন্য একটা দুর্ভাগ্যজনক বিষয় যে যেই জুলাই গণ অভ্যুত্থান একটা প্রত্যাশা নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছে, এখানে প্রায় 1400-1500 লোক জীবন দিয়েছে এবং প্রায় 35,000-40,000 লোক আহত এবং পঙ্গুত্ব বরণ করেছে। যারা এখন হাসপাতালে বিছনায় কাতরাচ্ছে এবং হচ্ছে যে 2-1 জন করে আবার সেই শহীদের সারিতে সংযুক্ত হচ্ছে, সেই রক্তের দাগ এখনো মুছে যায়নি। সেরকম একটি পরিস্থিতি দাঁড়িয়ে আজকে মহামান্য জাতীয় সংসদে যেই আমরা যে সরকার গঠিত হলো, সরকার গঠিত হওয়ার পরে সরকার গঠনের দিনেই যেখানে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে সংবিধান সংস্কার পরিষদের যে শপথ গ্রহণ করার কথা ছিল, এদেশের মানুষ জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটে হাঁ দিয়েছে এবং সে হাঁ পাওয়ার জন্য সরকারি দল এখন যারা আছেন এবং বিরোধী দল সবাই প্রচারণা চালিয়েছি আমরা। যদিও ওনারা ভিতরে ভিতরে না প্রচারণা চালান সেটা ওনাদের হয়তো ব্যক্তিগত বিষয়, কিন্তু যেখানে বর্তমান প্রধানমন্ত্রী তিনি নিজে সরাসরি গণভোটে হাঁ দেওয়ার জন্য জনগণকে উদ্বুদ্ধ করেছেন, প্রচারণা চালিয়েছেন, সেখানে আমরা মনে করি জনগণ 69% মানুষ জুলাই সনদ বাস্তবায়নের জন্য, বিশেষ জুলাই সনদ বলতে আমরা অনেক ক্ষেত্রে জনগণের কাছ থেকে বিষয়টা অনেকে আমরা ক্লিয়ার না করি, তাহলে এটা হয়তো বুঝতে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। জুলাই সনদ বলতে আসলে রাষ্ট্রীয় কাঠামো সংস্কার, যে আমাদের বিদ্যমান যে সংবিধান আছে, যে সংবিধান কাঠামোকে ব্যবহার করে আওয়ামী লীগ একটা ফেসিবাদ কায়েম করেছিল বাংলাদেশে। এটা কেন হয়েছিল এখানে আমরা আসলে এটা খুব স্পষ্ট, জুলাই সনদ নিয়ে একেবারে স্পষ্ট, কারণ একটা যে পরিস্থিতি ছিল সেখান থেকে বেরিয়ে এসে সবাইকে একটা ছাদের নিয়ে একটা ঐকমত্য কমিশনের মধ্য দিয়ে যে ম্যান্ডেটটা এসেছে সেখানে বাস্তবায়নের কথা আপনি বলছেন। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদ রহমান আজাদ তিনি খুব সরাসরি বলে ফেললেন যে সরকারি দল গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। কিন্তু আমরা তো স্পষ্ট করে পার্লামেন্টে বলতে শুনেছি সরকারি দলের পক্ষ থেকে যে আমরা জুলাই শরৎকে সম্মান করি এবং একই সঙ্গে সেটা বাস্তবায়ন আমরা কাজটা করব। কনফিউশনটা কোথায় হলো? কনফিউশনটা হচ্ছে বাস্তবায়ন করব যদি আমি আমার মতো করে করার এখানে সুযোগ আছে কিনা। আপনি তো বললেন সবাই মিলে এক ছাতার নিচে থেকে আলোচনা পর্যালোচনা সবকিছু করে একটা জুলাই সনদ রচিত হলো এবং জুলাই সনদ বাস্তবায়নের একটা আদেশ হলো এবং সেটাকে কার্যকর করার জন্য একটা গণভোট হলো, সেখানে 69% মানুষ গণভোটের রায় দিল। সেখানে আপনি এখন নতুন করে সরকার গঠন করে আসার পর এখন আপনি আপনার মতো করে বাস্তবায়ন করার সুযোগ আছে কিনা? যদি না থাকে তাহলে আপনি অবশ্যই নিজের মতো করে বাস্তবায়ন করার কোনো সুযোগ নেই। কিন্তু সেই জুলাই সনদে তো স্পষ্ট ছিল যে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে যিনি আসবেন, যে দলটা আসবে সেই দলের মতামতটাকে আলাদা করে বাড়তি গুরুত্বটা দেওয়া হবে, এটা সনদে তো স্পষ্ট করেই লেখা ছিল। এটা আপনি বাস্তবায়নের, আপনি জুলাই সনদ যখন আপনি বাস্তবায়নের জন্য যে গণপরিষদ সংবিধান সংস্কার পরিষদ বলেন বা জুলাই বাস্তবায়নের যে পরিষদ গঠনের যে শপথটা গ্রহণ করার পরে আপনি তখন গিয়ে যদি বলতেন যে ঠিক আছে আমরা এটা বাস্তবায়ন এইভাবে করছি না, যেখানে নোট অফ ডিসেন্ট আমাদের ছিল, যদি আপনাদের ভিন্নমত থাকে সেটা আপনি বলতে পারতেন। কিন্তু এখানে আপনি জুলাই সনদের যখন গণভোট দেওয়া হয়েছে সেখানে 4টা প্রশ্ন দেওয়া হয়েছিল এবং সেখানে যদি বিএনপি যদি কোনো ভিন্নমত থাকতো, বিএনপি কিন্তু নির্বাচন কমিশনের এই যারা হচ্ছে যে গ্রিন খেলাফি তাদেরকে নির্বাচনে নিয়ে আসার জন্য মব কালচার করে সেখানে নির্বাচন কমিশন বাধ্য করেছে। নির্বাচন কমিশন বলছে যে আমরা
অনিচ্ছা সত্ত্ব মানে এটাকে মেনে নিতে বাধ্য হয়েছে। আচ্ছা। তাহলে সেখানে যদি তফসিল ঘোষণার সময় নির্বাচনের যখন গণভোটের তফসিল দেওয়া হয়েছে, সেটা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া হয়েছে, সেটা সব জায়গায় ছিল। আমাদের গণভোটের যে আমরা ব্যালট পেপার ছাপিয়েছে সেখানে ছিল। তাহলে সেখানে যদি বিএনপির কোনো দ্বিমত থাকতো বা কোনো প্রশ্ন থাকতো, কোনো প্রতারণার বিষয় যদি থাকতো, তাহলে তারা সেখানে সব প্রতিবাদ করতে পারতেন। কিন্তু সেখানে 69% মানুষ যখন ভোট দিয়ে এটাকে রায় দিল, পাশ করালো, সেখানে এসে এখন আপনি যদি আপনার মত করে বলেন যে না, গণপরিষদ এটা না, অবৈধ 69% এখন, হাতে ভোট দিয়েছে, 2/3 কিন্তু হ্যাঁ, বিএনপি কে ভোট দিয়েছে। না 2/3 বিএনপি কে ভোট দেয় না, বিএনপি কে 51% মানুষ ভোট দিয়েছে। জি। আপনি 2/3 আসন পেয়েছে, হ্যাঁ, ভোট কিন্তু পাইছে 51%। আসরের কথাই বলছি। তাহলে জি, হ্যাঁ। হ্যাঁ, জি। তো এই জন্য আমি বলছি যে তাহলে সে জায়গাতে সংবিধান সংস্কার পরিষদের সে শপথ গ্রহণ না করা, এবং আজকে এসে আপনি দেখতেছেন সংবিধান যে যে মৌলিক কাঠামো বা এখন বলা হচ্ছে যে তারা সংবিধান সংশোধনের কথা বলছেন। জি। তাহলে জুলাই চেতনার যেটা ছিল যে এক কেন্দ্রিক শাসন ব্যবস্থাকে পরিবর্তন করে এটাকে ক্ষমতার ভারসাম্য করা, আজকে আপনি দেখেন গুম কমিশন যে অধ্যাদেশ সেটা বাতিল করার জন্য মানে এটা আজকে পাশের জন্য করা হয় নাই। আজকে হচ্ছে যে মানবাধিকার বুঝতে কমিশনের পারছি, আমি ওগুলো নিয়ে আলাদা করে আপনার কাছে আসবো। তবে আমি মোটামুটি ভাবে আপনার বক্তব্যটাকে এইখানে তাহলে নিচ্ছি যে আসলে যে প্রেক্ষাপটে, যে বাস্তবতায় আসলে গণভোটের কার্যকর করার কথা বলা হচ্ছিল, সেই বাস্তবতা তৈরি হচ্ছে না বলে আপনারা আসলে এখন বিক্ষোভের বিকল্প কিছু দেখছেন না। সেটা আছে না, আমাদের আমাদের হামিদুর রহমান আজাদ ভাই কিন্তু এটাও বলেছেন জি। এখন যে মানে জ্বালানি সংকট চলতেছে জি। এবং হচ্ছে যে আমাদের বর্তমানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, স্বরাষ্ট্রমন্ত্রী অনেক ব্যস্ত সংবিধানের কাজে, যার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে, এই যে অব্যবস্থাপনা সামগ্রিক, এগুলো বিক্ষোভের কারণের মধ্যে আছে। বুঝতে পারছি। সামগ্রিক হ্যাঁ, আমি আবারও আপনার কাছে আসবো এবং আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আমি এই পর্যায়ে দর্শক আমরা একটু 71 জানুয়ারি থেকে বের হই। আমরা আসলে মন্ত্রী পরিষদে যে বৈঠকটা হয়েছে সেটা শেষ, এই মুহূর্তে ব্রিফিংটা চলছে, একটু সরাসরি দেখে আসতে চাই। 4টায় ব্যাংক বন্ধ হয়ে যাবে। শিক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে যে বিভিন্ন জায়গায় যে চাহিদা আছে বিভিন্ন পর্যায়ে, সেটা বিবেচনা করে নিয়ে রোববার থেকেই কিছু আলাদা নির্দেশনা দেওয়া শুরু করবেন ইনশাআল্লাহ। এছাড়া সরকারি কিছু ব্যয় হ্রাস কমানো হচ্ছে। আগামী 3 মাস পর্যন্ত সরকারি কোনো নতুন যানবাহন ক্রয় করা হবে না, কোনো জলযান ক্রয় করা হবে না, কোনো আকাশযান ক্রয় করা হবে না, কোনো কম্পিউটার সামগ্রী ক্রয় করা হবে না। এছাড়া অভ্যন্তরীণ প্রশিক্ষণ যেগুলো আছে সেগুলো 50% বন্ধ করা হয়েছে, যে 50% কমিয়ে নিয়ে আসা হয়েছে। সরকারি অর্থায়নের সকল বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ করা হয়েছে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত। এছাড়া সভা সেমিনারে আপ্যায়ন ব্যয় 50% হ্রাস করা হয়েছে। জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস এই খাতে আমাদের যে ব্যয়টা হতো সরকারের, সেটা আরও 30% কমানো হচ্ছে। আজকের থেকে এটা এফেক্টিভ হয়ে গেলে তারপরে ব্যবস্থা করা হবে। এছাড়া ভ্রমণ ব্যয় যেগুলো প্রয়োজন নেই সেগুলো কমাতে বলা হয়েছে, এখানে আমরা 30% হ্রাস করে দিচ্ছি। তো এই সমস্ত সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। আচ্ছা, আর একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সরকারি একটা বিবেচনা এসেছিল, ক্যাবিনেটে আলাপ হয়েছিল যে অনেক সরকারি স্কুলের বিভিন্ন স্কুলের জন্য অজস্র গাড়ি যায়, যারা সম্ভব গাড়িতে করে বাচ্চারা যায়। তো এইটার বদলে পুরো ঢাকা শহরে এবং দেশের অন্যান্য স্থানে এগুলোকে বিকল্প হিসেবে ব্যবহার করার জন্য এখন থেকে এইটাকে পরিহার করে দিয়ে ইলেকট্রিক বাস নামানোর একটা সিদ্ধান্ত হয়েছে। তার জন্য যে সমস্ত স্কুলগুলো এই কার্যক্রমে অংশগ্রহণ করবেন তাদেরকে কোনো শুল্ক ব্যতীতই তারা বাসগুলো আনতে পারবেন। একই সুবিধা দেওয়ার জন্য কমার্শিয়াল ক্ষেত্রে যারা বাস নেবেন অন্যান্য ক্ষেত্রে তারাও নিতে পারবেন, তবে তাদের ক্ষেত্রে 20% শুল্ক ধার্য করা হবে। এই একটা সিদ্ধান্ত হয়েছে। তবে একটা শর্ত, যে পুরনো বাস আনা যাবে না, নতুন বাস, ব্র্যান্ড নিউ বাস আনতে হবে। এই জিনিসগুলো আছে। আর এছাড়া বেশ কিছু আরও কিছু
কিভাবে আমরা এই জায়গাতে আরো সরকারের কর্মকাণ্ড এবং আপনার ইকোনমি তো অনেক জটিল, সেগুলোর ভিতরে আর কি জিনিস করা যায় সেগুলোর জন্য সরকারের প্রচেষ্টা আরো অব্যাহত থাকবে, সে ব্যবস্থা করা হচ্ছে। আজকে আমাদের অফিস আওয়ার্স, প্রাইম মিনিস্টারের অফিস আওয়ার্স প্রায় 18 ঘন্টা হয়ে গেছে। আমাদের অনেকেরই এই খাটনিটা গেছে। তো এইটুকুই, ধন্যবাদ। না, এটা তো এই সময়টার ভিতর তারা করবেন। রোববার থেকে কিছু কিছু ক্ষেত্রে আলোচনার দরকার আছে, কারণ ওগুলো তো সব ক্লাসের সব রকমের ব্যবস্থা হবে না। তো সেই কনসালটেশনগুলো আশা করছি রবি সোমবারের মধ্যে হয়ে যাবে। রোববার থেকে হয়তো নির্দেশনা যাওয়া শুরু যে এগুলো এইভাবে হোক, যাতে কোনো এডুকেশনটা এফেক্টেড না হয়। হয়তো চেষ্টা করা হবে যে এটা গেস ওয়ার্কের কথা নাই বলি, যে এক্স্যাক্টলি যা করা হোক কমানো হবে আর কি। এটা ও আচ্ছা, আর একটা জিনিস, ওই যে কোনো রকমের বেসরকারি বিবাহ বা কোনো উৎসব উপলক্ষে কোনো আলোকসজ্জা করা যাবে না। এগুলো যারা ওই বেসরকারিতে চাকরি করে তারাই খবর দিয়ে দিবে যে আমাদের এখানে পালন হচ্ছে না। এই সরকারের এই বাজেট, আমরা তো সরকারের খরচটা বছর ওয়ান, এই বাজেট পর্যন্ত যা আছে সেগুলো সব বন্ধ করে দেওয়া হলো। কোনটা? দোকানপাট যে বললাম 6টার সময় বন্ধ হয়ে যাবে সব। জি, 6টার থেকে। হ্যাঁ, শপিং মল, সব দোকানপাট বলতে শপিং মলও তার মধ্যে পড়ে। জি, সকল ধরনের মার্কেট 6টার পরে কোনো মার্কেট চলবে না। খাবার দোকান, ওষুধের দোকান, এইরকম জরুরি যেটা অর্থবার্ষিক সবার সবসময় যা থাকে সেগুলা খোলা থাকবে আগামীকাল। না, এইটা তো আমাদের সামর্থ্যের উপরে দেখতে হবে যে পুরো কত দূর চলে আসে। তো এগুলা একটা জাজমেন্টের ব্যাপার, আমি জাজমেন্টের ভিতরে না যাই, কারণ সিদ্ধান্তটা অন্যরা নেবেন, ক্যাবিনেট থেকে নেওয়া হবে। জাজমেন্টের ভিতরে না যাই, তবে গভর্নমেন্ট চেষ্টা করছে যে যতটুকু এটাকে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী করা যায়। আমরা এতক্ষণ সংসদ সচিবালয়ে ছিলাম দর্শক, এবং আপনি দেখতে পেলেন মন্ত্রী পরিষদ সচিব ব্রিফ করছিলেন, কারণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়েছে, এবং আপনারা সেই ব্রিফিংয়ে শুনতে পারলেন যে মোটামুটিভাবে 3 মাসের একটা নির্দেশনা চলে এসেছে যে কিভাবে আসলে সরকারি ব্যয় সাশ্রয় করা হবে, এবং রোববার থেকে স্কুলগুলোতে যে ধাপে ধাপে নির্দেশনা জারি করা হবে।